সমগ্র বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। মামলার জটিলতায় বছরের পর বছর আটকে থাকা ২৬,০০০-এরও বেশি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই বলে রায় দিয়েছে আপিল বিভাগ। এর ফলে অন্যান্য কারণে আটকে থাকা আরও ৬,০০০ স্কুলেরও প্রধান শিক্ষক পদে নিয়োগের জটিলতা দূর হল। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। পরে অ্যাটর্নি জেনারেল জানান, সরকার ২০১৩ সালে ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক স্কুলকে জাতীয়করণ করে। তখন সেসব স্কুলের শিক্ষকরাও সরকারি বেতনভুক্ত হন, কিন্তু সে সময় প্রণীত বিধান অনুযায়ী পূর্বের প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষক হিসাবে স্কুলগুলোতে যুক্ত হন। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত মেনে নিলেও পরে তারা পূর্বের প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে এবং নিয়োগের সংশ্লিষ্ট বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত তাদের পক্ষে রায় দেয়। এরপর এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। দীর্ঘ শুনানি শেষে সরকারের আপিল গ্রহণ করে রায় দেয় প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। এই আইনি জটিলতার কারণে সারা দেশে প্রায় ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রধান শিক্ষক ছিলেন না। অনেক ক্ষেত্রে স্থানীয় আয়োজনের মাধ্যমে হয়তো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সরকারের যে বদলি শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। এইটা খালি ছিল, সরকার নিয়োগ দিতে পারছিলেন না, নানা রকম জটিলতা। আমি মনে করি যে আজকের রায়ের পরে সে জটিলতা নিরসন হবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সূচি অনুযায়ী আজ অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেন শিক্ষার্থীরা। প্রথম দিনে পরীক্ষা হলের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে খুশি শিক্ষার্থী অভিভাবকরা। বৈরী আবহাওয়ার মধ্যেই বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থী ও অভিভাবকরা। শেষ মুহূর্তে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নেন অনেক পরীক্ষার্থী। সকাল 10টা বাজার 30 মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা ছিল, তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই হলে ঢুকতে দেওয়া হয় তাদের। সব বিষয়ের পরীক্ষা যেন নির্বিঘ্নে হয়, সে আশা তাদের। একটু নার্ভাসনেস কাজ করছে যে এবার কি ব্যতিক্রম হতে পারে, সেগুলো নিয়ে একটু ভাবার বিষয় আছে। প্রিটি নার্ভাস, একটু প্রথম পরীক্ষার ভিতরে কেমন কি হয় ওটা তো এখনো জানি না। এবার পরীক্ষা কেন্দ্রে রয়েছে সিসিটিভি ক্যামেরা, নেওয়া যায়নি কোনো ডিজিটাল ডিভাইস। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক থাকছেন। এখানে আর এই ব্যবস্থাপনাটা একটু সুন্দর হলে, অভিভাবকদের বসার বা অভিভাবকদের একটু জায়গা করে দিলে আমাদের মনে হয় ভালো হতো। অভিন্ন প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টি জানান অনেকে। এক এক ধরনের প্রশ্ন হবে, এক এক ধরনের সিলেবাস থাকবে, এটার চেয়ে এক হওয়াটা এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। আমরা কষ্ট করলেও যেন আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে, আমরা আসলে এটাই চাই। পরীক্ষা চলে দুপুর 1টা পর্যন্ত। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এমসিকিউটা হার্ড ছিল অনেক বলতে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ের মধ্যে, একটু কঠিন ছিল আর কি, অসুবিধা বইতে হয়েছে। এবছর 11টি বোর্ডে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। পরীক্ষা কেন্দ্র 2,697টি। তবে নিয়মিত শিক্ষার্থীদের 36% অংশ নিচ্ছেন না। পরীক্ষায় অংশ না নেয়ার এই হার অস্বাভাবিক বলছেন সংশ্লিষ্টরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের পরীক্ষা। চট্টগ্রামে এবার 99,688 জন পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় এবার পরীক্ষার্থী বেশি। এর মধ্যে মহানগরে পরীক্ষার্থী 36,683 জন। বরিশালে এবছর মোট 142টি কেন্দ্রে 350টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিলেটে 155টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 31,215 জন শিক্ষার্থী 38টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন।
গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৩,৫৭৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার ১,৪০,৮৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পদ্মা রেল সেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং ইতিবাচক প্রভাব রয়েছে। সকাল 10টায় নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এসব কথা বলেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী আরও বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। মাটি অপসারণের ফলে রেললাইন বা কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না, বরং প্রকল্পের নিরাপত্তা, পরিবেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার স্বার্থেই এই কাজ করা হচ্ছে। মন্ত্রী জানান, 16.76 কিলোমিটারের মধ্যে 14.4 কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট 2.34 কিলোমিটার এলাকায় গড়ে 3.5 ফুট মাটি অপসারণ করা হবে। এতে ভায়াডাক্ট বা রেল লাইনের কোনো ঝুঁকি নেই। কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। কারণ এখানে আপনার প্রাকৃতিক পরিবেশটা থাকতে হবে, ন্যাচারাল প্রবাহ অবাধ থাকতে হবে, তার অংশ হিসেবে এই কাজ। দেশজুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে গ্রামাঞ্চলে গরমের মাঝে ভোগান্তিতে মানুষ। গ্রাহকদের অভিযোগ, দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ থাকে না। এদিকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। লোডশেডিংয়ে লেখাপড়া, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই বিরূপ প্রভাব পড়ছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিড়ম্বনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে হামলা, কর্মীদের মারধরের মতো ঘটনাও ঘটছে। শিল্পের জেলা নারায়ণগঞ্জের 5 উপজেলার মধ্যে বন্দর, সোনারগাঁ, 2500 ও রূপগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি। গত কয়েকদিন ধরে ক্রমাগত লোডশেডিংয়ে ভোগান্তি বেড়েছে এসব এলাকার বাসিন্দাদের। সেই সাথে কমেছে শিল্প কারখানার উৎপাদন। কারেন্টে কষ্ট করতেছি আমরা, কতক্ষণ পরে পরে কারেন্টটা জায়গা। দুপুরে দেখা গেছে 1-1.5টার দিক গেলে 1-1.5 ঘন্টা লোডশেডিংটা থাকে। জামালপুরে পিডিবির আওতাভুক্ত এলাকায় লোডশেডিং কিছুটা সহনীয় থাকলেও পল্লী বিদ্যুতের গ্রাহকরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন। কয়েকটি স্থানে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, কৃষকরা তারা কৃষিকাজ করতে পারছে না। নেত্রকোনার 10 উপজেলার গ্রামগুলোতে দিনের অর্ধেক সময়ে বিদ্যুৎ মিলছে না। পল্লী বিদ্যুৎ বলছে, সরবরাহ কম থাকায় 1 সপ্তাহ ধরে সর্বোচ্চ 75% পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে। যদি আমাদের গ্রিডে বরাদ্দ না দিতে পারে, তখন আমাদের যতটুকু বরাদ্দ দেয় ততটুকুই করতে হয়। এই জন্যই আমাদের কোনো সময় 75% লোডশেডিং হয়ে গেছে। ময়মনসিংহে লোডশেডিংয়ে জনদুর্ভোগের পাশাপাশি জেলার প্রধান অর্থনৈতিক খাত মৎস্য ও পোল্ট্রি খামারে বিরূপ প্রভাব পড়েছে। এদিকে সেচ মৌসুমের পর থেকে যশোরের গ্রামাঞ্চলেও বেড়েছে লোডশেডিং। সন্ধ্যের বেলা বাচ্চা কাচ্চা নিয়ে একটু বইনে বসাতে বলবো, তখনও কারণ থাকে না। ডিম তুলনামূলকভাবে আমাদের অনেক নিচে নেমে গেছে, মানে 50%-এর প্রায় কাছাকাছি এসে পড়ছে। মেহেরপুরে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত লোডশেডিং চলছে গত কয়েকদিন ধরে। দিনাজপুরেও গত কয়েকদিন ধরে তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি। 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে পরে একটু আসলে 20 মিনিট থাকে, আবার চলে যায়। ভ্যাকসিন, তারপর সাবজেটারি, এগুলো গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। চাঁদপুরের ফরিদগঞ্জে লোডশেডিং ও ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এলাকাবাসী। বিদ্যুতের সাবস্টেশনে ঢুকে এক কর্মকর্তাকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে ধানোয়া গ্রামে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ কর্মীদের উপর হামলা করে গ্রামবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লোডশেডিং নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ময়মনসিংহের কোন কোন এলাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে এবং কি কি ধরনের তারা বাধার সম্মুখীন হচ্ছেন বা ক্ষতির সম্মুখীন হচ্ছেন? কোন এলাকায় সবচেয়ে বেশি লোডশেডিং এর ভোগান্তি রয়েছে এবং এই লোডশেডিং এর ফলে কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেখানকার বাসিন্দারা? ক্ষতিগ্রস্ত হচ্ছে পোল্ট্রি খাত এবং মৎস্য খাত। পোল্ট্রি ব্যবসায়ীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে
দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মুরগি কিন্তু মারা যাচ্ছে এবং মৎস্য খাতে ঠিক একই অবস্থা। আসলে থাকছে না এবং হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মুরগি মারা যাওয়ার ঘটনা সেটি কিন্তু প্রতিনিয়তই ঘটছে। একই দিকে কিন্তু মৎস্য খাত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহ এলাকায় কিন্তু ময়মনসিংহ থেকে 5টি জেলায় এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। সেখানে চাহিদা রয়েছে দিনে 1200 থেকে 1300 মেগাওয়াট। সেই 1300 মেগাওয়াটের মধ্যে কিন্তু অর্ধেক অর্ধেক বিদ্যুৎ চাহিদার তুলনায় কিন্তু দেওয়া যাচ্ছে না এবং যার কারণে বিদ্যুতের লোডশেডিং বেড়ে গেছে। তবে ময়মনসিংহ নগরীতে গত 2 দিনে বিদ্যুৎ অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে, কিন্তু গ্রামাঞ্চলের যে অবস্থা সেটি কিন্তু এখনো কিন্তু গ্রামাঞ্চলে ঘন্টার পর ঘন্টা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকছে। বিশেষ করে পিডিপি যে এই সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে ময়মনসিংহের শহরাঞ্চল, সেই শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সরবরাহ করে থাকে এবং সেখানে বিদ্যুতের অবস্থা খুবই নাজুক পর্যায়ে। এবং আমরা দেখেছি যে বর্তমানে বিশ্বকাপের যে খেলা চলছে সেই খেলা দেখতে না পেরে লোকজন কিন্তু ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনাও কিন্তু আমরা ঘটতে দেখেছি। মানববন্ধন এবং সভা সমাবেশ এগুলি করতে দেখা গেছে বিদ্যুৎ না পেয়ে এবং মানুষজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। এই যে অবস্থা গরমের মধ্যে এবং প্রচন্ড গরম কিন্তু এখন তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আসলে অতিবাহিত হতে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ বিদ্যুৎ বিতরণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেম মুসা। এদিকে লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন প্রায় 4 দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ঝড়ে পল্লী বিদ্যুতের 10 MVA পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় কমলাবাড়ি, পলাশী, ভেলাবাড়ি, গোড়ল ও চলবলা দুর্গাপুর ইউনিয়নের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 50,000 মানুষ। স্থানীয়রা জানান, গত 4 দিন আগে বয়ে যাওয়া ঝড়ে বজ্রপাতে পল্লী বিদ্যুতের আদিতমারি 2 সাবস্টেশনের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এরপর থেকে 92 ঘন্টা পার হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির সংকট, ব্যবসা বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও নিত্য প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। আদিতমারি পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, বজ্রপাতে ট্রান্সফরমার বিকল হওয়ার প্রায় 22,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। পাঁচ দিন ধরে কারেন্ট পাচ্ছি না, কারেন্ট নাই। এরা বলতেছে বড় ট্রান্সমিটার নষ্ট হয়েছে। 6 দিন থেকে তো বিদ্যুৎ সংযোগ নাই। তো এখানে যে কাজকর্ম হচ্ছে, কাজকর্মের গতিও অত্যন্ত ধীর গতিতে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম, লালমনিরহাটের কয়েকটি এলাকা গত 4 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, 4 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, পল্লী বিদ্যুতের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে ট্রান্সফরমার ঠিক করতে আসলে কতদিন সময় লাগতে পারে তাদের? দেখুন, লালমনিরহাটে কিন্তু গত 4 দিন থেকে যে অঞ্চলটিতে আমি আছি, বিশেষ করে আদিতমারি উপজেলার কয়েকটি ইউনিয়ন, পাশাপাশি কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন, সব মিলে কিন্তু প্রায় 50,000 মানুষ কিন্তু বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আমরা দেখেছি যে গত 4 দিন থেকেই তারা কিন্তু বিদ্যুৎ ছাড়া যে দৈনন্দিন কাজ, তাদের বেশ কষ্টের মধ্যে কিন্তু তাদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি আজকে এখানে এসে সকাল থেকে দেখেছি যে লালমনিরহাটের আদিতমারি উপজেলার সাবস্টেশন 2 এখানে যে 10 MVA যে একটি ট্রান্সফরমার, সেটি কিন্তু বজ্রপাতের কারণে কিন্তু এটি বিকল হয়ে যায়। বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু আদিতমারি উপজেলার হাজীগঞ্জ, কমলাবাড়ি, ভেলাবাড়ি এবং কালীগঞ্জ উপজেলার গোড়ল এবং চলবলা ইউনিয়নের অধিকাংশ এলাকা কিন্তু বিদ্যুৎহীন হয়ে পড়ে। এখানে এসে আমরা দেখেছি যে বিদ্যুৎ বিভাগের, পল্লী বিদ্যুৎ বিভাগের যে কর্মকর্তা যারা আছেন, তারা নিরলস চেষ্টা করছেন সেই ট্রান্সফরমারটি যে প্রতিস্থাপন করবার জন্য। আমি এসে কথা বলেছিলাম লালমনিরহাট
পল্লী বিদ্যুৎ সমিতি আছে তার ডিজিএম এর সাথে কথা বলেছি, আব্দুল ফাত্তাহ। তিনি জানিয়েছেন যে তারা ইতোমধ্যে কিন্তু ঢাকা থেকে সেই ট্রান্সফরমার নিয়ে এসেছেন এবং প্রতিস্থাপন করার কাজ চলছে। তারা খুব যথাসাধ্য চেষ্টা করছেন খুব দ্রুত সময়ের মধ্যেই এই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। এখানে কিছুক্ষণ আগে কিন্তু পরিদর্শন করেছেন লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস। তার সাথেও আমি কথা বলেছি, তিনিও বলেছেন তিনি সার্বক্ষণিকভাবে খোঁজ রাখছেন এবং জনগণকে ধৈর্য ধরবার জন্য কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন। তারা পল্লী বিদ্যুতের সাথে সার্বিক যোগাযোগ রেখে খুব দ্রুত সময়ের মধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে আমি এখানকার স্থানীয়দের সাথে কথা বলে দেখেছি তারা বেশ দুর্ভোগ পোহাচ্ছেন, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী যারা আছেন তারাও বেশ কষ্টের মধ্যে আছেন। বয়স্ক এবং শিশুরাও কিন্তু বেশ কষ্টের মধ্যে রয়েছেন। ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়েছেন। সব মিলে তারা খুব দ্রুত সময়ের মধ্যে দাবি জানিয়েছেন বিদ্যুৎ সংযোগ দেবার জন্য। এই সাব স্টেশনে এসে আমি দেখেছি যে রংপুর সহ পল্লী বিদ্যুৎ কুড়িগ্রাম এবং লালমনিরহাটের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা কিন্তু এই স্টেশন পরিদর্শন করছেন এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে কিন্তু আমাকে জানিয়েছেন। তো সব মিলে কিন্তু ঠিক হয়ে যায়। জি মাহফুজ রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে বিমান হামলায় বিকট শব্দে কেঁপে উঠেছে বাংলাদেশ সীমান্ত এলাকা টেকনাফ। বুধবার রাতে ভয়াবহ শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। টেকনাফের ওয়াইকং, নীলা, টেকনাফ সদর ও সাবরাং সহ বেশ কয়েকটি এলাকায় বিকট শব্দ শোনা যায়। ওপার থেকে আসা তীব্র বিস্ফোরণের শব্দে সীমান্তের বাসিন্দাদের মাঝে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে রাতে আরাকান আর্মির ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। আরাকান আর্মিও সমতল থেকে গুলি ছোঁড়ে। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সদস্যরা সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। নাফ নদীতে কোস্টগার্ড ও নৌবাহিনীর নিয়মিত টহল রয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, এই যে মিয়ানমারের সীমান্তে এ ধরনের উত্তেজনার কথা বলা হচ্ছে এবং বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন এবং স্থানীয়রা কি বলছেন? দুঃখিত, আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। যশোর জেনারেল হাসপাতালে চরম আকার নিয়েছে ওষুধ সংকট। চাহিদার মাত্র ৮ ভাগের ১ ভাগ বরাদ্দ থাকায় জীবন রক্ষাকারী ওষুধের ঘাটতিতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে তাদের। এই সুযোগে জরুরি মুহূর্তে বাড়তি মূল্য আদায় করছেন ফার্মেসি ব্যবসায়ীরা। যশোর ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, নড়াইল সহ আশেপাশের জেলার রোগীরা চিকিৎসা নেন যশোর জেনারেল হাসপাতালে। প্রতিদিন গড়ে ৩ থেকে ৪০০ রোগী ভর্তি হন সেখানে। বহির্বিভাগে চিকিৎসা নেন প্রায় ১,০০০ রোগী। রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে খুবই সামান্য ওষুধ সরবরাহ করা হয়। বেশিরভাগ ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী বাইরে থেকে কিনতে হয়। ফলে আর্থিক চাপ বৃদ্ধি ও ভোগান্তিতে তারা। ৬টা ওষুধ লিখছে আমারে, এখন মাত্র 2টা ওষুধ দিছে আমার, ঠান্ডার আর প্যারাসিটামল, আর বাকি কোনো ওষুধ নাই। শুধু প্রেসক্রিপশন লেখে, শুধু যা ওষুধ নিয়ে আসো, ওষুধ নিয়ে আসো। আর টাকা পয়সা তো থাকা লাগে, আমরা অভাবিল। 70% বাইরের থেকে আমি নিয়ে আসছি, 30% এখান থেকে আমি সহযোগিতা পাইছি। গেল অর্থ বছরে হাসপাতালের প্রায় ৬০ কোটি টাকার ওষুধের চাহিদা ছিল, কিন্তু সরকারি বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৮,২৩,৯৪,০০০ টাকার ওষুধ। অ্যান্টিবায়োটিক সেগুলো কিছু শর্টেজ হয়ে যায়, তা সেগুলো আমরা যে পরিমাণে আমাদের চাহিদা সেই পরিমাণ তো আমরা ওষুধ সরবরাহ পাই না। যদি সেই পরিমাণ অর্থ থাকতো বা সেই পরিমাণ বাজেট থাকতো তাইলে আমরা সেটা দিতে পারতাম। যেগুলো আছে স্টক বরাদ্দ, স্টক অনুসারে অল্প অল্প সবাই দিয়ে যাচ্ছি। চাহিদা অনুযায়ী ওষুধের সরবরাহ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। বছরে যেখানে অ্যাভারেজ 1 লাখ রোগীর জন্য বরাদ্দ পাই, সেখানে আমরা বছরে আউটডোর ইনডোর মিলিয়ে সব মিলিয়ে প্রায় 10 থেকে 12 লক্ষ রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। অর্থ বছরের শেষ সময়ে এসে আমাদের ওষুধের কিছুটা সংকট তৈরি হয়।
যশোর জেনারেল হাসপাতালে সরকারিভাবে ১১২ ধরনের ওষুধ সরবরাহ হয়। এর মধ্যে ৮২ ধরনের ওষুধ দেয় সরকারি প্রতিষ্ঠান ইডিসিএল, আর বাকি ওষুধ টেন্ডার ও স্থায়ী অর্থায়নে কেনা হয়। তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় জোড়াতালি দিয়ে সেবা দিতে হচ্ছে বলছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, এই যে ওষুধের সংকটের কথা বলা হচ্ছে, এটি কি সারা বছরই থাকে কিনা? আর যদি তাই হয় সেক্ষেত্রে এই যে চাহিদার ৮ ভাগের ১ ভাগ বরাদ্দ পাওয়া যায়, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা এর জন্য? দেখুন, এটি কিন্তু আসলে আমরা দেখেছি যে জুন জুলাই মাসে যখন বাজেট হয় সেই সময় থেকে হয়তো বা 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু সমস্যা তেমন একটি থাকে না। যেহেতু 8 কোটি টাকা বরাদ্দ থাকে, সেই অনুযায়ী যে রোস্টার করা হয় সেই রোস্টার অনুযায়ী কিন্তু তারা সেই সময় ওষুধ কিনে। এরপর থেকেই কিন্তু মূলত এই যে সংকটটি এটি দেখা দেয়। আপনি আগে রিপোর্টটিতে দেখেছেন যে যশোর সদর হাসপাতালটি কিন্তু 250 শয্যা বিশিষ্ট হলে এখানে যশোর ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি জেলা থেকেই কিন্তু রোগীরা আসেন এবং গড়ে এখানে প্রতিদিন বহির্বিভাগে 1000 অন্তত রোগী চিকিৎসা সেবা নেন। পাশাপাশি 250 শয্যার এই বেডটি হলো এখানে কিন্তু 350 থেকে 400 রোগী গড়ে কিন্তু প্রতিদিন তারা আন্তঃবিভাগ অর্থাৎ তারা এখানে অ্যাডমিট থেকে তারা চিকিৎসা সেবা নেন। তো এই যে দীর্ঘ যে রোগীর সারি, এটি কিন্তু আসলে রিকভারি করা একটি পর্যায়ে যে সম্ভব হয় না, অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে যে কিন্তু তখন এই সমস্যাগুলো বেশি আকারে দেখা দেয় এবং শেষের দিকে এসে এই সংকটটি একেবারেই ভয়ানক পরিস্থিতি দেখা যায়। যত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে সমস্ত রোগী তারা এখানে ওষুধ নিতে এসেছেন তাদেরকে অন্তত 10% বেশি কিন্তু আসলে রোগী ওষুধ সরবরাহ করা সম্ভব হয়নি। কোনো ক্ষেত্রে শুধুমাত্র প্যারাসিটামল দিয়েই কিন্তু যে কাজ আছে সেটি সম্পন্ন করা হচ্ছে। যে ধরনের ওষুধগুলো মূলত বেশি প্রয়োজন হয়, অর্থাৎ অ্যানেস্থেশিয়ার যে সমস্ত বা অ্যান্টিবায়োটিকের যে রোগগুলো আছে, এছাড়া যে অপারেশনের ক্ষেত্রে যে ধরনের ওষুধগুলো কেনা হয়, এই সমস্ত ওষুধগুলো কিন্তু একেবারেই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং এটি কিন্তু গত কয়েক মাস ধরেই চলছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এসে আমরা দেখি যে জানুয়ারি ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এই সমস্যাটা তীব্র আকার ধারণ করে। আর যে এখানে গত বছর আমরা দেখেছিলাম যে এখানে 60 কোটি টাকার মতো চাহিদা দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু বরাদ্দ ছিল না, এই বরাদ্দ না থাকার কারণে কিন্তু তারা এই ওষুধগুলো কিনতে পারেনি। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় যারা আছেন, সামাজিক ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ আছেন বা যারা উচ্চবিত্ত আছেন, তারা কিছুটা সহযোগিতা করলেও সেটি কিন্তু আসলে খুবই সীমিত এবং সেটি দিয়ে আসলে এই যে মানুষের দীর্ঘ যে সেবা দেয়া দীর্ঘ সময় ধরে বা বিস্তৃত ব্যাপক মানুষের যে সেবা দেওয়ার বিষয়টি সেটি কিন্তু আসলে একেবারেই সম্ভব হয় না। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী নজরুল বর্ষ 2026-27 উদ্বোধন করা হয়েছে। সকাল 10টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখার আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে নজরুল বর্ষ 2026-27 আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এদিকে মাগুরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়। উজানে ঢলের পানি আর বৃষ্টি কমে যাওয়ায় কুড়িগ্রামে নদ নদীর পানি নেমেছে বিপদ সীমার নিচে। তবে পানি কমার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারের অন্তত 36টি পয়েন্টের ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক বিলীন হয়ে যাচ্ছে। ঢলের ক্ষত না কাটতেই এমন দুর্যোগে বিপাকে পড়েছে অসংখ্য মানুষ। কুড়িগ্রামে ঢলের পানি কমলেও দুর্ভোগ কমেনি মানুষের। পানি নামার সাথে সাথে ভয়াবহ রূপ নিয়েছে নদী ভাঙন। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা, বাগান, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। সবচেয়ে বেশি ভাঙনের শিকার ভুরুঙ্গামারী উপজেলার ধাউরারকুটি এলাকা। স্থানীয়দের দাবি, প্রায় 200 পরিবার রয়েছে ভাঙনের ঝুঁকিতে। তাদের অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে, আবার কেউ ব্যস্ত শেষ সম্বল সরিয়ে নিতে। ভিটে বাড়ি ভাঙার পর অসহায় হয়ে গেলাম। এখন আমরা কই যাব নিজেরা বলতে বলবার পারতেছি না।
এখন এই যে ঘর বাড়ি ভাঙিয়ে আপাতত কোনো এক জায়গায় রাখলাম। ভাঙ্গে চুরে মাঝে বাতে নিবার আনছি, কোনো সরকারি মানুষ আসে নাই, দেয় নাই, কোনো কিছু ফেলাই নাই। খুব দুর্গতি হয়ে আছি আমরা। 2 দিনের মধ্যে মিনিমাম 200 বাড়ি চলে যাবে পিছন থেকে, যদি আর 2 দিন কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়। নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও নদী ভাঙন বিপাকে ফেলেছে এসব মানুষকে। ভাঙন রোধে অতিরিক্ত জিও ব্যাগ প্রস্তুত রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আরও বেশ কয়েকটি পয়েন্টের জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা চাহিদা প্রেরণ করেছি। যদি অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা উপযুক্ত জায়গায় আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করব। এদিকে বৃষ্টি, ঢলের পানি এবং নদী ভাঙনে জেলার নিচু এলাকা ও চরাঞ্চলের 500 হেক্টরের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী তামজিদ হাসান। তামজিদ, নদীর পানি নেমে যাচ্ছে কিন্তু নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে, এটি তো অনুমেয়ই ছিল। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলা ছাড়া আর কি ধরনের কার্যকর পদক্ষেপ নিচ্ছে? যেমনটি আমরা সকাল থেকে আপনাদের জানাচ্ছিলাম যে কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ড তাদের 36টি পয়েন্টে ভাঙনের কথা জানাচ্ছে এবং পাশাপাশি তারা 25টি পয়েন্টে কিন্তু জিও ব্যাগ ফেলছে। আপাতত পানি উন্নয়ন বোর্ডের যে ভাষ্য সেটি হচ্ছে যে এই জরুরি মুহূর্তে তারা জিও ব্যাগ ছাড়া কোনো উপায় দেখছে না, তারা ভাঙনের ঠেকানোর চেষ্টা করছে। পাশাপাশি যে আমরা 36টি পয়েন্টের কথা বলছি এর বাইরেও কিন্তু বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা খবরাখবর পাচ্ছি, তার মধ্যে অন্যতম আরেকটি স্থান হচ্ছে ফুলবাড়ী উপজেলার চরগোরখ মণ্ডল, যেটির সাথে একটি রাস্তা সেখানে ধরে গিয়েছে। সেই যে ধসের কারণে মূলত প্রায় 200 পরিবারের মতো পরিবার পানিবন্দী হয়ে আছে। পাশাপাশি আমরা খবরাখবর নিয়েছি যে চিলমারির যে শহর রক্ষা বাঁধ রয়েছে, কাঁচকোল বাঁধ, সেই বাঁধেও কিন্তু ধস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড সেখানেও জিও ব্যাগ ফেলছে। আমি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, আসলে এরকম পানি বৃদ্ধি পায় বা নদী ভাঙন হয় সারা বছর, আসলে শুকনার সময় পানি উন্নয়ন বোর্ড কি করে? পানি উন্নয়ন বোর্ড মূলত তাদের নেওয়া বিভিন্ন প্রকল্প থাকে, সেই প্রকল্প অনুযায়ী প্রকল্পের যে রোড ম্যাপ আছে অর্থাৎ নকশা অনুযায়ী তারা সারা বছরই সেখানে বাদ দেওয়ার চেষ্টা করে এবং নতুন নতুন জায়গা সৃষ্টি হওয়ার ফলে তারা যেটা আমাদেরকে জানায় যে নতুন নতুন স্থানে ভাঙন সৃষ্টি হওয়ার ফলে তারা সেই প্রকল্পের নকশাটাকে পরিবর্তন করতে পারে না। অর্থাৎ তারা মানে এমার্জেন্সি ভিত্তিতে যেখানে ভাঙন সৃষ্টি হয় সেখানে শুধুমাত্র জিও ব্যাগ ফেলে এবং পরবর্তীতে তারা পরিকল্পনা করে ওই জায়গাটায় ভাঙন রোধের। তো কুড়িগ্রামের সার্বিক পরিস্থিতি এখন এমনটাই যে নতুন নতুন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে এবং সেই জায়গাটাই পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলছে, এর বাইরে তেমন কোনো কার্যক্রম তাদের নেই। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে নদী ভাঙনের সার্বিক পরিস্থিতির সর্বশেষ। সহকর্মী তামজিদ হাসান যারা ছিলেন কুড়িগ্রাম থেকে। চট্টগ্রামে বাকলিয়ায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে 3 ভবন মালিককে 22 লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি নির্মাণাধীন ভবন সিলগালা করা হয়েছে। দুপুরে বাকুলিয়া কল্পলোক আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদিত নকশা লঙ্ঘন, বাধ্যতামূলক সেটব্যাক না রাখা এবং অন্যান্য অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে 3 ভবন মালিককে মোট 22 লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ভবন সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। সিডিএ জানায়, পরিকল্পিত নগর গড়ে তুলতে নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা শাহজাহান কবিরাজ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এ বিষয়ে প্রবাসী হুমায়ুন কবির অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় তার নির্মাণাধীন ভবনের কাজ 15 দিন ধরে বন্ধ রাখা হয়েছে। তবে অভিযুক্ত বিএনপি নেতা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। দিনাজপুরের হিলিতে সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় 100 বস্তা ছোলা, বুট ও সরিষা উদ্ধার করা হয়েছে। দুপুরে হিলির 7কুড়ি এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, সাতকুড়ি এলাকায় রাস্তার পাশে বস্তা ভর্তি ছোলা ও সরিষা পাওয়া যায়। খবর পেয়ে সেখানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা দ্রব্য সামগ্রী পুলিশের হেফাজতে নেওয়া হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে প্রায় 100 বস্তা ছোলা ও সরিষা রয়েছে। অফিসার এখানে যায়, গিয়ে মালগুলো হেফাজতে নেয় এবং জিজ্ঞাসা করে যে এই মালের মালিক কেউ আছে কিনা। যেহেতু ওখানে মালের কোনো মালিক পাওয়া যায় নাই, আমরা জব্দ করে থানায় নিয়ে আসছি এবং মালিকের জন্য আমরা সন্ধান করতেছি। টাঙ্গাইলের ভুয়াপুরে গাঁজা চাষের অভিযোগে আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, পাটক্ষেতের ভেতরে গাঁজা চাষের প্রমাণ পাওয়ার পর 11টি বড় গাঁজার গাছ জব্দ করা হয় এবং আল আমিন নামে একজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ভুয়াপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আশুলিয়ায় মাদকসহ 2 ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বুধবার রাতে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 1 মণ 2 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাসুম ও শোয়েব শেখ নামে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা কুমিল্লা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক কিনেছিল। পরে ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করে চালানটি চুয়াডাঙ্গায় নিয়ে যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। কুমিল্লা অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা ক্রয় করে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে চুয়াডাঙ্গায় বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। তো তাদের নিকট থেকে সর্বমোট 42 কেজি গাঁজা পাওয়া যায়, যেটার অবৈধ আনুমানিক বাজার মূল্য 12,60,000 টাকা। গাইবান্ধার কলেজ ছাত্র ফাহমিদ রুমন হত্যা মামলার প্রধান আসামি সহ বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহযোগিতায় গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত 7 জুন সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন কলেজ ছাত্র ফাহমিদ রুমন। এ ঘটনায় তার বড় ভাইও আহত হন। পরে নিহতের মা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। রেজাউল করিম সানা এবং নাসিরুল আহসান আকিব তারা পলাতক ছিল দীর্ঘদিন যাবত। আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছিলাম, তাদেরকে ধরা সম্ভব হচ্ছিল না। অবশেষে আমরা তাদেরকে র্যাবের সহযোগিতায় গাজীপুরের মাওনা থেকে এই প্রধান 2 অভিযুক্তকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। করছে আজকে সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।